পঞ্চায়েতের পুরনো বিল্ডিং তাও আবার ভেঙে সাফ, আর এই নিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে। বিল্ডিং এর লক্ষ লক্ষ টাকার আসবাব কোথায় গেল? কোথায় গেল ইট রড? প্রশ্ন পটাশপুরের। আর এই নিয়ে অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকে। তার পাল্টা দাবি, পুরনো বিল্ডিং এর সব জিনিসই কাজে লাগানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেট 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের পুরনো বিল্ডিং ভেঙে ফেলা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পঁচেট বাজার, এখানেই ছিল দোতলা পঞ্চায়েত অফিস। 2022-এ তৈরি হয় নতুন বিল্ডিং। পুরনো অফিস ফাঁকা হয়ে যায়। সম্প্রতি সেই পুরনো অফিসটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলেরই একাংশের দাবি, পুরনো বিল্ডিং ভাঙা নিয়ে পঞ্চায়েতে কোনো আলোচনাই হয়নি। নিয়ম না মেনেই ভাঙা হয়েছে পঞ্চায়েতের পুরনো বিল্ডিং। পুরনো পঞ্চায়েত অফিস ভাঙা নিয়ে কোনো আমাদের সাধারণ সভাতে আলোচনা হয়নি বা সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। ভাঙতে গেলে তো রেজুলেশন করতে হবে, বিডিও সাহেবকে জানাতে হবে, ইঞ্জিনিয়ার দিয়ে টেস্টিং করতে হবে, ভাঙার প্রয়োজন আছে কিনা এগুলা যাচাই করে টেন্ডার ডেকে এবং বিল্ডিং ভাঙা একটা উপসমিতি কমিটি গড়ে তবেই ভাঙা যেতে পারত। কিন্তু এরকম কোনো সিস্টেম মেনটেন করা হয়নি। এখন প্রধান সাহেব হয়তো করছেন, তা নাহলে আর কি করবে? অন্য কেউ তো করতে পারে না। অভিযোগ, পুরনো বিল্ডিং এর লক্ষাধিক টাকার আসবাব বিক্রি করে দেওয়া হয়েছে। বিল্ডিং ভেঙে ফেলার পর যে ইট রাবিশ এবং লোহার রড পাওয়া গিয়েছিল সেসবও বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, এসবের পিছনে রয়েছেন পঞ্চায়েত প্রধান। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পটাশপুর 2 নম্বর বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। পুরনো যে বিল্ডিংটা ছিল সেটা G+2 ফুললি ফার্নিশড জেসিবি মেশিন নিয়ে বাইরের লোকেরা ভাঙতে স্টার্ট করেন। এটা কি কোনো স্কিমের আন্ডারে হয়েছে? এই কমপ্লেনটা আমি রিকোয়েস্ট করেছি অ্যাডমিনিস্ট্রেশনকে যে একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি করা হোক। পুরোনো পাটটা হেলে গেছিল এবং তার দেওয়ালও ভেঙে গেছিল, ছাদও ভেঙে গেছিল। সেটাকে ভেঙে ফেলার জন্য আমরা ব্লকে রেজুলেশন করেই আমরা দিয়েছি। সভাপতি থেকে সবাই জানে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতেরও সবাই জানে। আসবাবপত্র ছিল, আমাদের চলে এসেছিল নতুন জিবি বিল্ডিং এ। আর বাকি ভাঙা ইট ফিট রাবিশ টাবিশ যেগুলো বেরিয়েছিল, যে সমস্ত এলাকার রাস্তা কাঁচা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা মেরামতির জন্য পাঠিয়ে দিয়েছি। তারা ডেভেলপমেন্ট চায় না, তারা তো অভিযোগ করবে। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। রাজ্যে ফের ইডির তল্লাশি। এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতির তদন্তে এবার ইডি। রাজ্যে ফের একবার ইডির তল্লাশি জারি। এমবিবিএস এ ভর্তি নিয়ে দুর্নীতির তদন্ত এবং সেই তদন্তে তল্লাশি। রাজ্য জুড়ে একাধিক বেসরকারি মেডিকেলে ইডির তল্লাশি অভিযান। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, আমরা দেখছি সকাল থেকে একেবারে অ্যাকশনে নেমে গেছেন ইডি। ফের একবার ইডির অভিযান চলছে। ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে ইডির অভিযান? রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যেটা খবর রয়েছে যে দেশ জুড়ে, এটা শুধুমাত্র এ রাজ্যের বিষয় নয়, দেশ জুড়ের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের যে ইনস্টিটিউশনগুলো, সেই ইনস্টিটিউশনে ভুয়ো এনআরআই সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এ অ্যাডমিশন প্রচুর মেডিকেল পড়ুয়া নিয়েছিলেন, যাদের এই ঘটনার সঙ্গে তল্লাশির আজকের যোগ রয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর, দেশ জুড়ে এই বছর জুড়ে গোটা সারা বছর ধরেই আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খবর সামনে এসেছে। বিভিন্ন দূতাবাসের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জাল করে এনআরআই সার্টিফিকেট বানানো হয়েছে এবং সেই এনআরআই সার্টিফিকেটের ভিত্তিতে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউশনে টাকার বিনিময়ে অনেক মেডিকেল পড়ুয়া তারা মেডিকেল পড়ছিলেন। এবছরও তোমাকে মনে করিয়ে দিতে চাইবো, নভেম্বর মাসেও চেন্নাইয়ের একটি খবর সামনে এসেছিল, যেখানে এই রকম ভুয়ো সার্টিফিকেট জমা দেয় চেন্নাই থেকে 6 জন মেডিকেল পড়ুয়ার তাদের পড়াশোনার জন্য তাদের যা অ্যাডমিশন হয়েছিল সেই গোটা অ্যাডমিশন প্রসেস বাতিল হয়ে যায়। এবং এবছরের সেপ্টেম্বর মাসের কথা যদি বলি, সেখানেও কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তারাও যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিলেন এই ফেক এনআরআই সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে যে কোটা রয়েছে, সেই কোটায় অন্যায়ভাবে তার সুবিধা নেয়ার ক্ষেত্রে তারাও উষ্মা প্রকাশ করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে একটি মন্তব্য করেছিল যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এই যে দুর্নীতি, এই দুর্নীতি খুব তাড়াতাড়ি শেষ হওয়া প্রয়োজন রয়েছে। এবং তারপরেই আমরা দেখেছি দেশ জুড়ে ইডির তল্লাশি অভিযান বারংবার বিভিন্ন জায়গায় চলেছে। আজকে এ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখনো
এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ, দুর্গাপুরের একটি মেডিকেল কলেজ, বজবজের একটি মেডিকেল কলেজ, হলদিয়ার একটি মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমি যেখানে রয়েছি অর্থাৎ সল্টলেকের বিসি ব্লক, দক্ষিণ কলকাতার একটি মেডিকেল কলেজের মালিকের আত্মীয়র বাড়িতেও বর্তমানে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আর্থিক লেনদেন কত পরিমাণে একেবারেই। হচ্ছে সেই সমস্ত বিষয় জানতে রাজ্য চান। জুড়ে একাধিক বেসরকারি মেডিকেলে ইডির তল্লাশি চলছে, কলকাতা ও সল্টলেকে ইডির অভিযান চলছে। এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট বানিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ, এমবিবিএস অ্যাডমিশনে দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ সুপ্রিম কোর্টের আমরা জানি। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গাপুরেও চলছে ইডির তল্লাশি। 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তল্লাশি চলছে এই মুহূর্তে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখলাম কলকাতায়, সেখানে যেমন তল্লাশি চলছে, হলদিয়াতে তল্লাশি চলছে দুর্গাপুরেও। 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তল্লাশি অভিযান। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যে ছবি আমরা দেখছি, আজ সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং দুর্গাপুর থেকে ঠিক কি ছবি সামনে আসছে? দেখো, একেবারে রাজ্য জুড়ে যেরকম ইডির হানা চলছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে, দুর্গাপুরেও বেসরকারি 3টি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইডি আধিকারিকরা তারা সকাল থেকে হানা দেয়। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের মেডিকেল কলেজ হাসপাতালগুলির মধ্যে যেমন সনকা মেডিকেল কলেজ হাসপাতাল, আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3টি মেডিকেল কলেজ হাসপাতালে আজ ইডি আধিকারিকরা তারা কিন্তু সকাল থেকে হানা দেয় এবং কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই তল্লাশি চলছে। মূলত এনআরআই দুর্নীতি মামলার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ইডির অভিযান চলছে। পাশাপাশি কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্ণধার রয়েছে, মালিক, তাদের বাড়িতেও কিন্তু ইডির অভিযান চলছে। যেমন বিধাননগর এলাকায় পার্থকবি বলে যিনি ব্যবসায়ী রয়েছেন, তার বাড়িতে যেরকম ইডি আধিকারিকরা তারা সকাল থেকেই কিন্তু তল্লাশি শুরু করেছে। পাশাপাশি কিন্তু পানাগড় বাজারে যে মজুমদার রয়েছেন, সেই মজুমদারের বাড়িতেও কিন্তু আর.এন. মজুমদার, তার বাড়িতেও কিন্তু দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে একেবারে 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান ইডির। আবাস তালিকা নিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। কখনো আমরা দেখছি নাম নথিভুক্তকরণ নিয়ে সেখানে গড়িমসি, কখনো আবার প্রতারণার অভিযোগ সামনে আসছে। আর এবার তদন্তের চাপে ভোল বদল, গাড়ি বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম কার রয়েছে? নাম তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তালিকায় জলপাইগুড়ির পঞ্চায়েত সদস্যের নামে বিতর্ক দানা বেঁধেছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখছি যে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে যেমন পঞ্চায়েতের উপপ্রধান বা প্রধানরা, তাদের যখন আবাস তালিকায় নাম আসছে তখন তারা স্বেচ্ছায় নাম বাতিলের আবেদন করছেন, তখন অন্যদিকে আবার আরো একটা অভিযোগ সামনে আসছে যে পঞ্চায়েত সদস্য তার গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে। দেখো, একদম এক্ষেত্রে অনেকটা ঠিক সেই রকমই, কারণ জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের যে বালাপাড়া এলাকা রয়েছে, সেখানকার পঞ্চায়েত সদস্যই বাবলু বসাক, তার দাবি যে তার 2018 সালে নাম উঠেছিল সমীক্ষার সময়, কিন্তু এখন যে অর্থাৎ এই যে নতুন করে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতেও যে তার নাম রয়েছে তা তিনি জানতেন না। অর্থাৎ গতকালকে যখন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও আচমকা সেই এলাকায় অভিযানে যান এবং পঞ্চায়েত সদস্যের বাড়িতেও যান, এবং তারপরে কিন্তু তিনি জানান যে তার নাম রয়েছে, তিনি জানতে পারলেন এবং তিনি পাওয়ার উপযুক্ত নন, সেই কারণে তিনি বাড়ি ফেরত দিতে চান। অর্থাৎ তার যে তালিকায় নাম রয়েছে সেই তালিকা থেকে তিনি তার নাম বাদ দিলে পরেও তার কোনো আপত্তি থাকবে না। এর পাশাপাশি যে অভিযোগ উঠছে, শুধু পঞ্চায়েত সদস্য নিজে নন, ওই এলাকায় যে 14টি বাড়ি রয়েছে তার মধ্যে 9টি তার পরিবারের আত্মীয় স্বজন এবং বাকিগুলো যারা রয়েছেন তারা তার অনুগামী বলেই পরিচিত, এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে। গতকাল রাত পর্যন্ত ভিডিও কিন্তু প্রতিটা বাড়ির সমীক্ষা চালান, প্রতিটা বাড়ির সদস্যদের সাথে কথা বলেন, খানা কি নামে এবং কার সাথে কার সম্পর্ক রয়েছে সমস্ত খতিয়ে দেখার পর ভিডিও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে প্রশাসনিক একটা প্রক্রিয়া হবে, অর্থাৎ অফিসে ফেরার পর সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর সিদ্ধান্ত জানানো হবে। এবং এই কয়েক ঘন্টার মধ্যে যেটা জানা গেল যে পঞ্চায়েত সদস্য নিজে এসে দাবি করছেন যে তিনি জানতেন না তার যে তালিকায় নাম রয়েছে, গরিব মানুষ তার জায়গায় বাড়ি পাক, তিনি মন থেকে চান, সেই কারণ তার নাম যদি কাটা যায়, অর্থাৎ প্রশাসনের এই প্রক্রিয়ার পর তার বাড়িতে গিয়ে তার গাড়ি এবং পাকা বাড়ি দেখার পর প্রশাসনের আধিকারিকরা যেখানে প্রশ্ন তুলেছেন, তারপর তার কানে আসার পর প্রশাসনিক আধিকারিক তারা বাড়ি পৌঁছানোর পর তবে টনক নড়ল।
তবে কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল। কি বলছেন পঞ্চায়েত সদস্য শোনাবো। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল। তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো আজকে যখন ভিডিও সাহেব আমার বাড়িতে যায়, তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামে এসেছে। তৃণমূল দল করি, দলের সাথে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, গরিব মানুষ সবাই পাবে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো। আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। 14টা বাড়ি দেখলাম আমরা তো ফিল্ডে দেখলাম। এবার তারপরে সরকারি যে নিয়মকানুন আছে সেসব মেনেই কাজ হবে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিডিও সাহেব গিয়ে যখন নিজে দেখলেন, দেখে নিয়ে বলছেন ব্যবস্থা নিব। প্রত্যেক যদি পঞ্চায়েতে যাওয়া যায়, আমরা যা অভিযোগ করেছি পার্টিকুলার নাম দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রকাশ পাবে যে কি হারে দুর্নীতি হয়েছে। প্রত্যেকের বাড়ি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের এই নামের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। বারবার আবাসে বিতর্ক। বানারহাটে বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারে 6 জনের নাম আবাসের তালিকায়। এদিকে ফারাক্কা চন্দ্রকোনায় সেদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের নাম 2 তৃণমূল নেতার। 3 জেলায় 3 ছবি। জলপাইগুড়িতে আবাসে একই পরিবারের 6 জন। পশ্চিম মেদিনীপুরে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। মুর্শিদাবাদেও একই ছবি। সুভদ্রা লোহার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য, পঞ্চায়েতে বিরোধী দলনেতাও। তার মৃত স্বামী সহ পরিবারের 6 সদস্যের নাম আবাসের তালিকায়। परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी नाम आया हुआ है। साथ ही जो सुभद्रा लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूं कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহারের দাবি 2018 সালে আবাসে আবেদন করা হয়েছিল। তখন তার স্বামী জীবিত ছিলেন, তাই তার নাম আবাসের তালিকায়। বাকি তার পরিবারের যে 5 জনের নাম তালিকায় উঠেছে তারা কেউই এক বাড়িতে থাকেন না। यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुर का घर मैंने सिलेंडर कर दिया सर। मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालमेल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, दोनों बेटा मेरा अलग-अलग। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুর, এখানকার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস, পেশায় শিক্ষক। পেল্লায় দোতলা বাড়ি। এই তৃণমূল কাউন্সিলরেরই স্ত্রীর নাম আবাসের তালিকায়, যে আবাস প্রকল্পে গরিবের বাড়ি পাওয়ার কথা। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি। কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চল। তার পাকা দোতলা বাড়ি, তবু তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায়। যিনি দোতলা বাড়ির বাসিন্দা তার নাম আবাসে, আর যারা যোগ্য তাদের অনেকেই বঞ্চিত। না বাড়ি টাড়ি কিচ্ছু পাইনি, একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি। এই তো কষ্ট করছি, এরকম করে থাকছি না। ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল।
কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার দুটো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন। নিউজ 18 বাংলা।